আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইডিয়মস এবং ফ্রেজেস নিয়ে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে স্বাভাবিকভাবে আমরা দেখি যে ইডিয়মস এবং ফ্রেজ থেকে প্রশ্ন এসে থাকে। আজকে বিশেষ করে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইডিয়মস এবং ফ্রেজেসের যেই হিস্ট্রিক্যাল কনটেক্সট থাকে কোনো কোনো ক্ষেত্রে, যেগুলোর দ্বারা আমরা এই ইডিয়মস এবং ফ্রেজেসগুলো মনে রাখতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আমরা অপশনগুলো একটু দেখার চেষ্টা করব, যে অপশনগুলো দেখে আমরা আরেকটা ইডিয়মস এবং ফ্রেজেসের যে মূল উত্তর সেটা বুঝতে পারবো। তো প্রথমে আমরা বুঝতে চেষ্টা করব যে ইডিয়মস এবং ফ্রেজেস জিনিসগুলো কি। আমরা যদি দেখি এখানে একটু কালার করে, যে মূলত আমরা যেটাকে বাগধারা বলি বাংলায়, এই বাগধারাটা হচ্ছে ইডিয়ম এবং ফ্রেজেসের সমার্থক। তো এটা ইংরেজি অলংকার, ইংরেজি যে কনভারসেশন আছে অথবা যে রাইটিং আছে সেগুলোকে যদি অলংকারপূর্ণ করার জন্য বা সুন্দর করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য এই ইডিয়মসগুলো ব্যবহার করা হয়। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে শাব্দিক যে অর্থগুলো আছে, লিটারাল যে মিনিং আছে, এটার বাইরে গিয়ে একটা নির্দিষ্ট অর্থ বা বাগার্থ এটা এখানে প্রাধান্য পায়। তো এগুলো মুখস্থ করতে হয় অধিকাংশ ক্ষেত্রেই, কেননা এগুলোর অর্থ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে যায় এবং এটাকে আপনি মুখস্থের বাইরে গিয়ে আসলে এখানে তেমন কোনো টেকনিক নাই যে আপনি মুখস্থ ছাড়া বলতে পারবেন। তবে এই মুখস্থ করার ক্ষেত্রে বা মনে রাখার ক্ষেত্রে হয়তো কিছু টেকনিক আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো আমরা চলে যাচ্ছি, আমরা এক্সাম্পল স্বরূপ আজকে 4টা এই ইডিয়মস এবং ফ্রেজেস নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যে ইডিয়মটা আছে সেটাতে নিয়ে আলোচনা করব। এটা ভালো করে যদি বুঝি তাহলে অনেকগুলো ইডিয়মস এবং ফ্রেজেস আছে যেগুলো হিস্ট্রিক্যাল কনটেক্সট বের করতে পারলে আমরা খুব সহজে ইডিয়মস এবং ফ্রেজেস যেই সঠিক উত্তর সেটা কিন্তু বের করতে পারবো। তো দেখেন, এই ফ্রেজটা, এই যে আচিলস হিল, যেটা এটা কিন্তু 37তম বিসিএস এ আসছে। পাশাপাশি এই যে রিসেন্ট যে বিসিএস গেল 45তম বিসিএস, এই 45তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টে এটা আসছে। তো আচিলস হিলস এইটার মানেটা কি, মিনসটা কি? তো এই জায়গায় আমরা সবাই জানি প্রায় যে এটা মানে হচ্ছে উইক পয়েন্ট, বা আচিলস হিল মানে দুর্বলতা বা ত্রুটি। তো এই যে আচিলস হিল, এটা মনে রাখার জন্য আমরা সহজ কি পদ্ধতি অনুসরণ করতে পারি, বা এই যে আচিলস হিল, এই যে বাগধারাটা বা এই যে ফ্রেজটা, ইডিয়মটা, এটা কোত্থেকে আসছে, এটা যদি আমরা মনে রাখতে পারি, এর পিছনে যে একটা ঘটনা আছে এটা যদি জানি, তাহলে কিন্তু এটা উত্তর করা খুবই সহজ। আমরা দেখি তাহলে এই ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে এই যে আচিলস হিল যে ঘটনাটা, এটা মূলত আসছে গ্রিক মাইথোলজি থেকে, বা মিথোলজি আপনারা যাই বলেন, গ্রিক মিথোলজি বা যে পুরা কাব্য আছে বা পুরাণ আছে, সো গ্রিক পুরাণের বিভিন্ন কাহিনী থেকে একটা কাহিনীর সাথে এই আচিলস হিলটা রিলেটেড। এই যে আচিলস হিলটা, এটা মূলত একটা আচিলিস নামে একজনের একটা গল্প। এই আচিলিস কে ছিলেন? তিনি ছিলেন আ হিরো ইন গ্রিক মিথোলজি। তিনি গ্রিক মিথোলজির একজন হিরো ছিলেন। তো তার সাথে রিলেটেড এই গল্পটা কি আমরা আজকে জানবো। অন্যগুলোর হয়তো খুব বেশি ডিটেলস বলার চেষ্টা করব না, এটা আসলে আপনাদেরকে জানানোর জন্য, যাতে ভবিষ্যতে আপনি আরো কিছু ফ্রেজের ইতিহাসগুলো জেনে, অথবা আমরা আপনাদেরকে জানাবো, সেগুলো জেনে যেন সহজে মনে রাখতে পারেন। তো কথা হচ্ছে যে গ্রিকের মিথ অনুযায়ী, বা অ্যাকর্ডিং টু দ্য মিথ, এই যে পুরাণ অনুসারে আমরা দেখি যে এখানে আচিলিস যখন ছোট ছিল, বাচ্চা ছিল, সে যখন বাচ্চা ছিল তখন তার মা ছিল, নাম ছিল থেটিস। ঠিক আছে, থেটিস কি করলো, যে থেটিস কে ছিল? থেটিস অর্থাৎ আচিলিসের যে মা থেটিস, তিনি ছিলেন একজন জলপরী। জলপরী আমরা দেখি না বিভিন্ন জলস্থলে বিভিন্ন জায়গায় বসবাস করে, যে জলপরী বলি, বা সৌন্দর্যের একটা প্রতীক, বা খুবই সুন্দরী এরকম বোঝায়। তো এরকম থেটিস ছিলেন এরকম একজন জলপরী। তো তিনি কি করলেন, যে আচিলিস যখন জন্মগ্রহণ করেন তখন তাকে এই যে রিভার স্টিক্স নামক যে নদী আছে, এই নদীর মধ্যে এই আচিলিসকে করেন ডুবাইলেন, ডিপড করলেন। ডুবাইলেন কিসের জন্য? এমন এই জন্য ডুবাইলেন যে এই যে রিভার স্টিক্স আছে, এটা যে পুরাণের একটা নদী, খুবই পাওয়ারফুল একটা নদী, এই নদীর মধ্যে ডুবানোর কারণে দেখা গেল যে এই আচিলিসের সারা শরীর এত বেশি শক্তিশালী হলো, এত বেশি বীর হয়ে গেল সে, এটা যতটুকু ডুবেছে, এতটুকু ডুবার কারণে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু খুবই শক্তিশালী হয়ে গেছে। আমরা পরবর্তীতে কাহিনীটা দেখব। তো কিন্তু
এই যে আচিলিসের মা থেটিস যখন তাকে এই যে পানির মধ্যে ডুবালেন, তখন কি করলেন? শি হেল্ড হিম বাই হিজ হিল। তিনি তার যে গোড়ালি আছে, পায়ের যে গোড়ালি আছে, এই গোড়ালিটা ধরে তারপরে এই পানির মধ্যে ডুবাইলেন। দেখা গেল যে পানির মধ্যে তার শরীর ডুবলো, কিন্তু তার এই যে গোড়ালি বা হিল এটা কিন্তু ডুবলো না, যে কারণে এখানে পানি লাগে নাই। তো পরবর্তীতে দেখা গেল যে এই যে তার একটা দুর্বলতা থেকে গেল, তার শরীরের বাকি অংশটা খুবই শক্তিশালী হলো, কিন্তু তার যে হিল আছে, গোড়ালি আছে, এই গোড়ালিটা অনেক দুর্বল হয়ে গেল। তারপরে ট্রোজান যে আমরা ট্রোজান ওয়ারের কথা জানি, এই ট্রোজান ওয়ারের মধ্যে বা যুদ্ধের মধ্যে আচিলিস যখন যুদ্ধ করতেছিলেন, খুবই বীর দর্পে যুদ্ধ করতেছিলেন, তখন তাকে আসলে পরাজিত করার মতো কোনো অবস্থা ছিল না। কিন্তু সবশেষে পেরিস নামের একজন যুবরাজ ছিল, ট্রোজানের পেরিস নামের যুবরাজ কি করলো? এই যে গড অ্যাপোলো, এই যে পুরাণের যে গড অ্যাপোলো, তার সাজেশন অনুযায়ী, তার বলে দেওয়া কথা অনুযায়ী, সে অর্থাৎ পেরিস যে আছে, ট্রোজান প্রিন্স যে পেরিস, সে কি করলো? আচিলিসের পায়ের গোড়ালিতে যে দুর্বল জায়গাটা কি করলো? তীর নিক্ষেপ করলো। এই যে দুর্বল জায়গায় তীর নিক্ষেপ করার কারণে এই সর্বশেষ আচিলিস মারা গেল। তো আমরা বুঝলাম যে এই যে আচিলিস হিল, এটা মানে হচ্ছে দুর্বল জায়গা। আচিলিসের কিন্তু সারা শরীরে শক্তি ছিল, কিন্তু এই দুর্বল জায়গাটায় শক্তি ছিল না। এটা একটা তার দুর্বল জায়গা ছিল, উইক পয়েন্ট ছিল। এই জন্য আমরা বলি যে আচিলিস হিল মানে দুর্বল জায়গা, উইক পয়েন্ট। ঠিক আছে, এই জন্য এটার উত্তর হচ্ছে এটা। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় আরেকটি ফ্রেজে, যে টু গেট অ্যালং উইথ, এটার অর্থ কি মিনস। তো আমরা দেখছি এখানে এটার অর্থ হচ্ছে টু অ্যাডজাস্ট। অর্থাৎ গেট মানে কি? গেট মানে হচ্ছে কোনো কিছু পাওয়া, অবটেনিং বা অ্যাকুয়ারিং সামথিং। আর অ্যালং মানে হচ্ছে প্রসিডিং হচ্ছে, এরকম কিছু একটা প্রসেড হচ্ছে বা প্রোগ্রেস হচ্ছে, এরকম একটা। আর আমরা যদি এটা একসাথে গেট অ্যালং বলি, তার মানে হচ্ছে মুভিং ফরওয়ার্ড উইথ সামওয়ান ইন এ পজিটিভ ম্যানার অ্যান্ড অ্যামিকেবল ম্যানার, মানে হচ্ছে কারোর সাথে মিলিয়ে চলা, বন্ধুত্বপূর্ণভাবে মিলিয়ে চলা, এটাকে বলা হয় টু গেট অ্যালং উইথ। তারপরে দ্য ফ্রেজ সাইন ডাই, এই যে সাইন ডাই মানে কি? এটার সাথে একটা ইতিহাস জড়িত আছে। তো সাইন ডাই মানে আমরা প্রথমে জেনে নিই, যেটা হচ্ছে আনসার্টেন। তো আনসার্টেন বা অনিশ্চিত বিষয়টা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে লেটিন যেই ল আছে, লেটিন ল অনুসারে যখন সিনেটে তারা অধিবেশন ডাকা হইতো, তখন দেখা যেত কোনো একটা বিষয় নিয়ে আলোচনা শেষ হয়েছে, কিন্তু এর পরবর্তীতে যেই ডেটটা ঘোষণা করা হবে পরবর্তী অধিবেশনের, সিনেটের সেই অধিবেশনের ডেটটা কি করা হতো না, অনেক ক্ষেত্রে নির্দিষ্ট করা হতো না। তো নির্দিষ্ট যখন করা হতো না, তখন এটাকে বলা হতো সানডাই, সাইন ডাই বলা হতো, মানে adjournment of a meeting or session without a scheduled future date। অর্থাৎ আজকে একটা মিটিং ছিল, এই মিটিংটা ভবিষ্যতে অমুক তারিখ হবে, এরকম অমুক তারিখটা নির্ধারণ না করে, মানে কোনো একটা নির্দিষ্ট সময় ছাড়াই এটা মুলতবি করা হয়েছে, এরকম যদি কোনো মিটিং হয়, এরকম যদি কোনো সেশন হয়, সেটাকে বলা হতো সাইন ডাই। এখন এই শুধুমাত্র এই লয়ের ক্ষেত্রে বা পার্লামেন্ট বা পলিটিক্যাল যে ওয়ার্ডসগুলো আছে, এটার সাথে এটা মিলিত না, বরং অন্যান্য ক্ষেত্রে এটা ইয়ে করা যেতে পারে, এখন বর্তমানে ব্যবহার হচ্ছে। অর্থাৎ সানডে মানে কি? অনিশ্চিত কোনো একটা জিনিস যখন অনিশ্চিত অবস্থায় রেখে দেওয়া হয়, সেটাকে বলা হয় সাইন ডাই। তারপর যাই যে বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, এই ড্যাশের জায়গায় কি বসবে? এটার জায়গায় বসবে অ্যাট লার্জ। কারণ অ্যাট লার্জ মানে হচ্ছে, অ্যাট লার্জ মানেটা আমরা এটার সাথে একটা ইতিহাস জড়িত আছে। তো অ্যাট লার্জ হচ্ছে যে হিস্ট্রিক্যাল অরিজিন হচ্ছে, এটা ইংরেজি যে ইয়ে আছে, আইন আছে, সেই আইনের সাথে রিলেটেড ছিল প্রথম দিকে। তো এটা বলা হয়তো যে সামওয়ান হু ফ্লিড বা এসকেপড ফ্রম কাস্টডি, কেউ যদি কোনো মানে বন্দি অবস্থা থেকে, রাষ্ট্রীয় বাহিনীর বন্দি অবস্থা থেকে বা কোনো জায়গা থেকে পালিয়ে যেত, ঠিক আছে, তো কোন একটা ব্যক্তি যখন এই বন্দি অবস্থা থেকে মুক্ত হয়, তখন তাকে বলা হতো কি? এই যে অ্যাট লার্জ। ঠিক আছে, তো অ্যাট লার্জ ক্রিমিনাল মানে কি? কেউ একজন বন্দি ক্রিমিনাল, অথবা এমন একজন বিপজ্জনক ব্যক্তি যে বাইরে আছে, যে যে কোনো সময় আরেকজনের ক্ষতি করতে পারে। তো এখান থেকে বুঝলাম যে কোনো একটা জায়গায় কোনো একটা প্রাণী অথবা কোনো একটা ব্যক্তি যখন মুক্ত অবস্থায় থাকে, অথচ তার বন্দি অবস্থায় থাকার কথা ছিল,
এরকম যদি হয় তাহলে এটাকে বলা হবে অ্যাট লার্জ। এখন দ্য বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই মানে কি? মানে হচ্ছে পাখি উড়ে অ্যাট লার্জ ইন দ্য স্কাই, মুক্ত অবস্থায়। অর্থাৎ এমন পাখির কথা এখানে বলা আছে যে পাখিটা এখন বন্দি নাই, মুক্ত অবস্থায় এই পাখিটা ঘুরছে, উড়ছে, আকাশে উঠছে। তো সেই জায়গা থেকে আমরা বুঝলাম যে এইটারও একটা হিস্ট্রিক্যাল মিনিং আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা যে ইডিয়মস আছে এগুলো কিন্তু কালের পরিক্রমায় ব্যবহার হতে হতে আমাদের সময় এসে এটার ব্যবহারটা অনেক বেশি এক্সপান্ডেড হয়, বা এটার ব্যবহারটা ইনক্লুসিভ হয়। অনেক ক্ষেত্রে এই বিভিন্ন জিনিসের সাথে রিলেট করে এটার অর্থটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। তো আমরা বুঝলাম যে এই অ্যাট লার্জ মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি বা প্রাণীর মুক্ত অবস্থায় থাকা। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা সামনের দিনগুলোতে আরো এরকম মজার মজার কিছু বিশেষ করে পরীক্ষায় আসা উপযোগী কিছু ইডিয়মস এন্ড ফ্রেজেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি এবিসি লার্নিং এর সাথেই থাকবেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকে, আপনাদের কোনো সাজেশন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আশা করব আপনাদের কমেন্টস অনুযায়ী আমাদের সামনের দিনগুলোকে আরো সুন্দরভাবে এবং স্মুথভাবে কাজে লাগানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।